আজ আমরা কথা বলবো টেনিসনের সেই বিখ্যাত কবিতা ইউলিসিস নিয়ে। চলুন এক অদম্য বীরের শেষ সমুদ্রযাত্রার গভীরে প্রবেশ করা যাক। এমন এক যাত্রা যেখানে জীবন আসলে থেমে যাওয়ার জন্য নয়, বরং এক নতুন দিগন্ত খোঁজার জন্য। আসুন শুরু করা যাক এমন একটা প্রশ্ন দিয়ে যা হয়তো আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে। আচ্ছা, যখন জীবনের সব বড় অভিযান, সব উত্তেজনা শেষ হয়ে যায়, তখন কি করার থাকে? এই প্রশ্নটাই হলো ইউলিসিসের মনের ভেতরের আসল লড়াই। তো এই হলো আমাদের গল্পের নায়ক ইউলিসিস। একসময় সে ছিল কিংবদন্তি এক বীর, আর এখন সে শুধু একজন অলস রাজা। তার সে গৌরবময় অতীত আর এই স্থিবির বর্তমানের মধ্যেই চলছে এক তুমুল সংঘাত। কবিতার গভীরে যাওয়ার আগে কয়েকটা জিনিস কিন্তু জেনে রাখা ভালো। যেমন, টেনিসন এই কবিতাটা লিখেছিলেন তার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যুর ঠিক পরে। মানে, এটা একদিকে যেমন বন্ধুর জন্য শোক, তেমনই সেই শোক কাটিয়ে আবার সামনে এগিয়ে যাওয়ার একটা প্রতিচ্ছবি। আর হ্যাঁ, এটার ধরন হচ্ছে ড্রামাটিক মনোলগ। এর মানে কি? মানে হলো, আমরা এখানে কোনো তৃতীয় ব্যক্তির মুখে গল্প শুনব না, শুনব সরাসরি ইউলিসিসের মনের কথা, তার সব রাগ, ক্ষোভ, আশা, হতাশা সবকিছু। চলুন এবার ইউলিসিসের যাত্রার প্রথম অংশে ঢোকা যাক, যেখানে আমরা দেখব রাজা হিসেবে তার বর্তমান জীবন নিয়ে কি গভীর হতাশা আর অস্থিরতা কাজ করছে। এই ড্রামাটিক মনোলগ ব্যাপারটা কিন্তু খুব মজার, কারণ এখানে ইউলিসিস হয়তো অন্য কাউকে উদ্দেশ্য করে কথা বলছে, কিন্তু তার প্রত্যেকটা কথার ভেতর দিয়ে সে আসলে নিজের ভেতরের মানুষটাকে আমাদের সামনে তুলে ধরছে, নিজের অজান্তেই। শুনুন ইউলিসিস নিজেই কি বলছে। সে তার এই রাজত্বকে একদম অর্থহীন মনে করছে। তার কাছে এই নিশ্চল উনুন বা স্টিল হার্থ যেন একঘেয়ে থেমে থাকা জীবনের একটা প্রতীক হয়ে উঠেছে। এখানে তার হতাশাটা যেন আরও পরিষ্কার। ভাবুন তো, যে বীর ট্রয়ের মতো যুদ্ধ জয় করেছে, তার কাছে এখন সাধারণ আইনকানুন তৈরির কাজটা কতটা একঘেয়ে লাগতে পারে। সে তার প্রজাদের অসভ্য বলছে, কারণ তারা শুধু জাগতিক জীবন নিয়েই ব্যস্ত। এতেই বোঝা যায় সাধারণ জীবন থেকে সে নিজেকে কতটা বিচ্ছিন্ন মনে করছে। তো ইউলিসিসের বর্তমানের এই অসন্তোষ তো আমরা দেখলাম। এবার চলুন তার সেই গৌরবময় অতীতের দিকে তাকাই, যে অতীতটাই তার পরিচয়, আবার তার এই অস্থিরতার কারণও বটে। ইউলিসিস চরিত্রটা কিন্তু সাহিত্যে বারবার ফিরে এসেছে। যেমন ধরুন, হোমারের অডিসিতে সে একজন কৌশলী বীর, আবার দান্তের ইনফার্নোতে সে একজন শাস্তি পাওয়া অভিযাত্রী, কারণ তার জ্ঞানের তৃষ্ণা ছিল সীমাহীন। কিন্তু টেনিসন তাকে সম্পূর্ণ নতুন একটা রূপ দিয়েছেন। এখানে জ্ঞানের খোঁজ করাটা কোনো পাপ নয়, বরং এটাই বীরত্বের সর্বোচ্চ প্রকাশ। এই লাইনটা কবিতার একেবারে মূল কথা। ইউলিসিস কি বিশ্বাস করে জানেন? সে বিশ্বাস করে যে তার আসল পরিচয় কোনো সিংহাসন বা রাজ্য নয়। তার আসল পরিচয় হল তার অভিজ্ঞতা, তার ভ্রমণ, তার বিপদসংকুল অভিযান। সে যা দেখেছে, যা শিখেছে, সে নিজেই তার অংশ হয়ে গেছে। এখানে তার থেমে যাওয়ার ভয়টা খুব স্পষ্ট। সে নিজেকে একটা তলোয়ারের সঙ্গে তুলনা করছে, যে তলোয়ার অব্যবহারে পড়ে থাকলে মরছে ধরে যায়, কিন্তু ব্যবহার করলেই ঝকঝকে থাকে। তার কাছে জীবন মানেই হলো এগিয়ে চলা, থেমে থাকাটা মৃত্যুর সমান। বয়স হয়তো তার শরীরকে ধূসর করে দিয়েছে, কিন্তু তার আত্মা, সেটা এখনও অভিযানে যেতে চায়। তার আসল চালিকা শক্তি হল জ্ঞান আর আবিষ্কারের এক অপুরন্ত ক্ষুধা। ডুবন্ত তারা বা সিঙ্কিং স্টারের মতো সে এমন জ্ঞান চায় যা হয়তো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এবার আমরা কবিতার এমন একটা জায়গায় এসছি যেখানে ইউলিসিস তার সাংসারিক দায়িত্বগুলোর একটা সমাধান করছে। সে তার রাজ্যের ভার তুলে দিচ্ছে তার ছেলের হাতে, যাতে সে নিজের শেষ যাত্রায় বেরোতে পারে। এই দেখুন, ইউলিসিস তার ছেলে টেলেমাকাসকে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ পরিচয় না, এটা আসলে আনুষ্ঠানিকভাবে ইথাকার সিংহাসনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মুহূর্ত। বাবা আর ছেলের মধ্যে পার্থক্যটা কি পরিষ্কার, তাই না? একদিকে ইউলিসিস অস্থির, আবেগী, সব সময় নতুন অভিযানের খোঁজে, আর অন্যদিকে তার ছেলে টেলেমেকাস একদম শান্ত, বিচক্ষণ, নিজের কর্তব্যে অটল। আর ঠিক এই কারণেই টেলেমেকাস ইথাকার জন্য একদম পারফেক্ট একজন শাসক। আর এটা ইউলিসিসকে মুক্তি দেয়। তাকে বলে, যাও, তুমি তোমার নিজের পথে যাও। এই একটা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী লাইন। এর মাধ্যমেই সে পরিষ্কার করে দিল তাদের দুজনের পথ আলাদা, দায়িত্ব আলাদা, আর এটাই যেন রাজ্য ছেড়ে যাওয়ার তার চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কবিতার একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। সব পার্থিব দায়িত্ব থেকে মুক্ত হয়ে ইউলিসিস এখন তার সেই পুরনো সঙ্গী, তার নাবিকদের দিকে ফিরছে, জানাচ্ছে তার শেষ এবং সবচেয়ে শক্তিশালী আহ্বান। দৃশ্যটা একবার ভাবুন তো, বন্দর তৈরি, জাহাজ পাল তুলে দিয়েছে, কিন্তু সামনে কি? সামনে এক অন্ধকার, বিশাল, অজানা সমুদ্র।
এটা একদিকে যেমন বিপদের কথা বলছে, তেমনি অসীম সম্ভাবনারও হাতছানি দিচ্ছে। এই হলো সেই বিখ্যাত ডাক যা বয়সের সব সীমানাকে ভেঙে দেয়। বার্তাটা খুব সোজা। বয়স বা পরিস্থিতি যাই হোক না কেন, নতুন কিছু খোঁজার, নতুন কিছু জানার জন্য কখনোই দেরি হয়ে যায় না। ইউলিসিস কিন্তু এই যাত্রার ঝুঁকি সম্পর্কে একদম জানে। সে বলছে, হতে পারে সমুদ্র আমাদের গ্রাস করবে, আবার এমনও হতে পারে আমরা সেই পৌরাণিক সুখের দ্বীপপুঞ্জ বা হ্যাপি আইলসে পৌঁছে যাব, যেখানে বীরেরা অমরত্ব পায়। ফলাফল যাই হোক, আসল বীরত্ব হল চেষ্টা করা। এখানে সে বয়সের দুর্বলতাকে মেনে নিচ্ছে, কিন্তু তার ভেতরের শক্তিকে আবার প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, শরীরের শক্তি হয়তো কমে গেছে, কিন্তু তাদের যে বীরের আত্মা, সেটা তো এখনও অটুট। প্রতিকূলতার মুখেও টিকে থাকার কি অসাধারণ এক প্রকাশ। আর এরপর আসে সেই অমর লাইনগুলো, যা অধ্যবসায় আর মানুষের অদম্য ইচ্ছাশক্তির যেন শেষ কথা। শরীর হয়তো সময়ের কাছে, ভাগ্যের কাছে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু মনের জোর, সেটা অটুট। আর সেই জোর থেকেই আসে প্রতিজ্ঞা। সংগ্রাম করতে হবে, খুঁজতে হবে, আবিষ্কার করতে হবে, কিন্তু কখনো হার মানা যাবে না। এটাই যেন পুরো কবিতাটার, এমনকি জীবনেরই মূল কথা। এই আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু শুধু ইউলিসিসের জন্য নয়, আমাদের সবার জন্য। আমাদের জীবনেও কি এমন কোনো নতুন জগৎ আছে যা এখনও আবিষ্কারের অপেক্ষায়? সেই জগৎ হতে পারে কোনো নতুন জ্ঞান, কোনো নতুন শখ, বা জীবনেরই কোনো নতুন অধ্যায়। এর উত্তরটা বোধহয় আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।